হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অক্সিজোম নিট, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী যারা 2025-এ নিট দিতে চলেছে তাদের জন্য চলছে একটা রিভিশন সিরিজ। আজকে আমাদের রিভিশনের টপিক হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এছাড়াও আমাদের যে ক্র্যাশ কোর্স আসতে চলেছে সেখানে আমরা এই সমস্ত চ্যাপ্টারগুলো আবার অফলাইনে এবং অনলাইনে আবার রিভিশন করাবো। অফলাইনে সামনাসামনি একবার তো রিভিশন হবেই, পুরো সব কটা সাবজেক্ট সব কটা চ্যাপ্টার। দেন অনলাইনে অ্যাপেও আবার রিভিশন হবে, সাথে থাকবে অনলাইন এবং অফলাইন মক টেস্ট। তো সব মিলিয়ে রিভিশনের একটা দারুণ সুযোগ থাকছে। যদি কেউ ক্র্যাশ কোর্সে জয়েন করতে চায় এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করতে পারে। তো আজকে আমাদের এই সিরিজটার যে টপিকটা সেটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখান থেকে একটা কি দুটো প্রশ্ন আমরা এক্সপেক্ট করতে পারি নিটে। তো খুব সহজে আমরা এই চ্যাপ্টারটা থেকে কি কি পার্ট ইম্পর্টেন্ট সেইগুলো দেখে নেব এবং কোন কোন টাইপের কোশ্চেন্স, এক্স্যাক্টলি কোশ্চেন্স তো কমন ওইভাবে বলা যায় না, বাট আমরা এটুকু বলতে পারি যে কোন কোন সেকশনগুলোর ওয়েটেজ বেশি বা কোন কোন টপিকগুলোর ওপর কোশ্চেন আসার চান্স বেশি রয়েছে। তো সেই জায়গাগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। আজকের ফার্স্ট কোশ্চেন নিই, যেরকম ফ্লাক্স ক্যালকুলেশন। বারবার দেখা গেছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে আইদার ফ্লাক্স ক্যালকুলেশন অথবা মোশনাল ইএমএফ বা ইয়ের থেকে কি বলে সেলফ ইন্ডাকশন থেকে প্রশ্ন এসছে। তো প্রথমে আমরা ফ্লাক্স ক্যালকুলেশনে আসি। ফ্লাক্স ক্যালকুলেশনের প্রথম কোশ্চেন কি বলছে, আচ্ছা তার আগে আমরা একটা কনসেপ্ট দেখে নিই। ম্যাগনেটিক ফ্লাক্স কি? কোনো একটা সাপোজ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সাপোজ এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড, সেটা ইউনিফর্ম আমরা এখানে দেখিয়েছি বাট নন ইউনিফর্মও হতে পারে। তার মধ্যে যদি আমরা কোনো একটা সারফেস রাখি, ঠিক আছে, কোনো একটা সারফেস রাখলাম, সেই সারফেস এরিয়া ভেক্টর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সাপোজ থিটা অ্যাঙ্গেল করে আছে। কি বললাম? সারফেস এরিয়া ভেক্টর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে এই সারফেসের থ্রু কতটা ম্যাগনেটিক ফ্লাক্স পাস করবে? দ্যাট ইজ ইকুয়ালস টু বি ডট এ। এটা কখন লিখবো? যখন ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্ম। যদি নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে ফাই এম ইকুয়ালস টু আমরা লিখবো ইন্টিগ্রেশন বি ডট ডিএ। ঠিক আছে, ইন্টিগ্রেট করার মাধ্যমে আমাদের ফ্লাক্স ক্যালকুলেট করতে হয়। সাধারণত আমাদের এই ফর্মুলার উপরই কোশ্চেন থাকে এবং এটার উপর ডিরেক্ট অ্যান্সার আমাদের করে ফেলতে হয়। ঠিক আছে, তো আমরা কোশ্চেন দেখি কি বলছে। বলছে একটা সার্কুলার কয়েল আছে যার মধ্যে 500 টার্নস রয়েছে। তাহলে নাম্বার অফ টার্নস টোটাল কত? 500। নেক্সট বলছে এরিয়া কত? এরিয়া বলেছে 5 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে এরিয়ার যে ম্যাগনিটিউড সেটা 5 সেন্টিমিটার স্কোয়ার রয়েছে। এটাকে আমরা যদি মিটার স্কোয়ারে কনভার্ট করে নিই তাহলে 5 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। নেক্সট কি? ম্যাগনেটিক ফিল্ড সেটাকে রাখা রয়েছে। দেখ, এই যে বলছিলাম আমি বারবার ইউনিফর্মই দেয়, তো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে সেটা হচ্ছে বি ইকুয়ালস টু 2 টেসলা। আমরা জানি ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট রয়েছে টেসলা, তো 2 টেসলা। সাচ দ্যাট দ্য এরিয়া ভেক্টর, দেখ খেয়াল করবি এখানে কয়েল যদি অ্যাঙ্গেল করে থিটা, যদি বারবার বলছি এই জিনিসটা খেয়াল রাখবি, যদি বলে কয়েল মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা তাহলে বুঝবি এরিয়া ভেক্টর মেক্স অ্যান অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। বাট যদি তোকে সরাসরি বলে দেয় যে এরিয়া ভেক্টর মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা, তাহলে তো মিটেই গেল, ওটাই থিটা নেব আমরা। এবং এই বি ডট এ কে আমরা ভেঙে লিখবো কত? বি এ কস থিটা। ঠিক আছে, খেয়াল রাখবি থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এবং এরিয়া ভেক্টর। যদি বলে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কয়েলটা থিটা অ্যাঙ্গেলে রয়েছে তাহলে অবভিয়াসলি এই কস থিটার জায়গায় চলে আসবে 90 মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে এখানে দেখ সরাসরি বলেছে এরিয়া ভেক্টর মেক্স অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে আমরা থিটাকে 60 নিয়ে কাজ করব, কোনো অসুবিধা নেই। তাহলে বলছে ফ্লাক্স পাসিং ফ্রম দ্য কয়েল, ফ্লাক্স পাসিং ফ্রম দ্য কয়েল, তাহলে ফাই এম ইকুয়ালস টু বি ডট এ মানে বি এ কস থিটা। এটা হচ্ছে একটা টার্নের জন্য, যদি টোটাল ফ্লাক্স বার করতে হয় সো উই শুড মাল্টিপ্লাই ইট উইথ এন। টোটাল এন খানা টার্নস এর মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স পাস করছে। ঠিক আছে, তাহলে এন হয়ে গেছে তোর 500, ম্যাগনেটিক ফিল্ড 2 টেসলা, এরিয়া হয়ে যাচ্ছে 5 10⁻⁻⁴ অ্যান্ড কস থিটা দ্যাট মিনস কস 60 ডিগ্রি মানে হাফ। ঠিক আছে, তাহলে এখান থেকে 2 2 টাটা হয়ে গেল, এদিকে চলে আসছে 5 5 25 ইন্টু 10⁻, এখানে দুটো জিরো, এখানে -4, তাহলে -2 পড়ে থাকবে, 25 -2। ঠিক আছে, 25 ইন্টু 10⁻²। ঠিক আছে, হয়ে গেল। এত ইউনিট কি হবে? ওয়েবার। ওয়েবার ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কি? ওয়েবার। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার অ্যান্সার। বেশ, নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেন দেখ, আবার দেখ একটা ফ্লাক্সেরই ক্যালকুলেশন, বাট এখানে ভেক্টর ক্যালকুলেশন ইনভলভড আছে। কি বলছে? আমরা তো এখানে জাস্ট ভ্যালু বসিয়ে বি এ কস থিটা বসিয়ে ক্যালকুলেট করলাম, বাট এখানে খেয়াল করতে হবে, এখানে দেখ ম্যাগনেটিক ফিল্ডটা ভেক্টর ফর্মে দেওয়া রয়েছে। ম্যাগনেটিক ফিল্ডটা ভেক্টর ফর্মে দেওয়া রয়েছে এবং এরিয়া ভেক্টরটা কিভাবে দেওয়া রয়েছে? দেখ বলছে এরিয়াটার ম্যাগনিটিউড যেটা সেটা বলে দিচ্ছে 0.1 মিটার স্কোয়ার, বাট ভেক্টর এরিয়া ভেক্টরের ডাইরেকশন কিভাবে পাবো সেটার জন্য আমাদের দেখতে হবে যে এরিয়াটা কোন প্লেনে রয়েছে। তো বলছে এরিয়াটা রয়েছে কোন প্লেনে? এক্স ওয়াই প্লেনে রয়েছে। তো এক্স ওয়াই প্লেনে থাকা এরিয়া ভেক্টর যদি হয়
তাহলে এক্স ওয়াই প্লেনে যদি এরিয়া ভেক্টর এরিয়াটা থাকে, সাপোজ এইটা হচ্ছে এই কনসার্নড এরিয়া যেটা রয়েছে এক্স ওয়াই প্লেনে, ঠিক আছে, যেটা রয়েছে এক্স ওয়াই প্লেনে, তো এটা এক্স এটা ওয়াই, তাহলে এর এরিয়া ভেক্টর ডিরেকশন কোন দিকে হবে, জেড অ্যাক্সিসের দিকে, এরিয়া ভেক্টরের ডিরেকশন হয়ে যাবে জেড অ্যাক্সিসের দিকে, দ্যাট মিন্স পারপেন্ডিকুলার টু দ্য কনসার্নড এরিয়া। আমরা এটা জানি কোনো একটা এরিয়া, কোনো একটা ক্ষেত্র, সারফেস, তার যে এরিয়া ভেক্টর সেটা কত অ্যাঙ্গেলে হয়, সেই সারফেসের সাথে পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে। তাহলে এরিয়া ভেক্টরটা অ্যাকচুয়ালি এখানে কত হবে, ম্যাগনিটিউড, আমরা জানি যে কোনো ভেক্টরকে কিভাবে লেখা হয়, ম্যাগনিটিউড ইনটু ইউনিট ভেক্টর, তাহলে 0.1 কে ক্যাপ লিখবো কারণ এটা জেড অ্যাক্সিসের দিকে রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এক্ষেত্রে যদি ম্যাগনেটিক ফ্লাক্স ক্যালকুলেট করি, দ্যাট ইজ ইকুয়াল টু বি ডট এ, সেটা কত হয়ে যাবে, বি ডট এ করলে সিম্পল ডট প্রোডাক্ট করতে হবে, অর্থাৎ 4 আই ক্যাপ মাইনাস কে ক্যাপ ডট 0.1 কে ক্যাপ, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, দেখ ডট প্রোডাক্টের রুল কি, ডট প্রোডাক্টের রুল সেম সেম গুলো মাল্টিপ্লাই হয়, তাই তো। তাহলে আই এর সঙ্গে কে এর যখনই ডট প্রোডাক্ট হবে 0 হয়ে যাবে, মাইনাস কে এর সঙ্গে যদি ডট করি তাহলে -1 ইন্টু 0.1, তার মানে -0.1 -0.1 ওয়েবার, -0.1 ওয়েবার, ঠিক আছে। এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। ক্লিয়ার একদম, ক্লিয়ার একদম, বেশ হয়ে গেল। তাহলে নেক্সট আমরা চলে আসি পরের কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে ইন এ সার্কিট এ কয়েল অফ রেজিস্ট্যান্স 2 ওহম দেন ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জেস ফ্রম এত টু এত, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে ইন 0.2 সেকেন্ড, মানে কোন একটা সার্টেন টাইম ইন্টারভেলে ম্যাগনেটিক ফ্লাক্স কিছু ছিল সেখান থেকে অন্য কিছু একটা হয়ে গেল। বলছে দ্য চার্জ ফ্লো ইন দ্য কয়েল, মানে কতটা চার্জ ইনডিউস হবে ওই কয়েলে, ঠিক আছে। তো নর্মালি কি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রিন্সিপাল বলছে, ফ্যারাডেজ ল বলছে, যখনই কোনো কয়েলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফ্লাক্স পাল্টাবে, সময়ের সাথে যতক্ষণ ধরে পাল্টাতে থাকবে ততক্ষণ ওই কয়েলের মধ্যে একটা ইএমএফ ইনডিউস হবে, এবং সেই ইএমএফ ইনডিউসের ভ্যালু কত হবে, সেই ইএমএফ ইনডিউসের ভ্যালু হবে ইনডিউসড ইএমএফ ইকুয়ালস টু মড অফ ইনডিউসড ইএমএফ ইকুয়ালস টু ডেল্টা ফাই বা ডি ফাই বাই ডিটি, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে। যদি আমরা অ্যাকচুয়াল সাইন নিয়ে কাজ করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের লেন্স লকেও ইনকর্পোরেট করতে হয়, এবং সেক্ষেত্রে এটা মাইনাস ডি ফাই বাই ডিটি এরকম আসে, ঠিক আছে, এটা আসে, ঠিক আছে। এই মাইনাসটা কেন এলো, মাইনাসটা এই কারণে এলো, লেন্স ল বলছে আমাদের যে এমন ভাবে ইনডিউসড ইএমএফটা তৈরি হবে এবং তার জন্য এমন ভাবে কারেন্ট তৈরি হবে যাতে সেই কারেন্টের ডিরেকশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা নিজের সৃষ্টির কারণকেই, বা নিজের যে অরিজিন, অর্থাৎ যে কারণের জন্য এই পুরো ইন্ডাকশন ব্যাপারটা হচ্ছে, অর্থাৎ চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, সেইটাকেই অপোজ করবে। তার মানে এমন একটা ফিল্ড তৈরি হবে বা এমন একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে, ইনডিউসড কারেন্ট, যাতে সে নিজের অরিজিনকেই অপোজ করতে পারে, ঠিক আছে, সেলফ ডিস্ট্রাকটিভ প্রপার্টি। তো সেই জন্য বেসিক্যালি এই মাইনাস সাইনটা আসবে, ভালো কথা। তো এই দুটো জিনিস থেকে আমরা তো এইটা বুঝলাম যে ইনডিউসড ইএমএফ এর ভ্যালু এটা, তাহলে স্যার ইনডিউসড কারেন্টের ভ্যালু কত হবে, আই ইনডিউসড কত হয়ে যাবে, স্যার আই ইনডিউসড হয়ে যাচ্ছে ই ইনডিউসড বাই আর, তাই তো, কয়েলের রেজিস্ট্যান্স, তার মানে আমি এটাকে লিখতেই পারি 1/r ডি ফাই বাই ডিটি, 1/r ডি ফাই বাই ডিটি লিখতে পারি, হ্যাঁ স্যার একদম পারি। আচ্ছা স্যার, যদি কারেন্ট এটা হয় তাহলে চার্জ ইনডিউসড কত হবে, কতটা চার্জ ইনডিউসড হবে, আমরা জানি কিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন আই ডিটি হয়, কিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন আই ডিটি হয়। তার মানে আমি যদি এখানে লিখি আই এর ভ্যালু অর্থাৎ 1/r ডি ফাই বাই ডিটি, তো ডিটি তো কেটে যাবে, ডিটি কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন ডি ফাই, তাহলে কি দাঁড়ালো 1/r, এবং ডি ফাই এর ইন্টিগ্রেট করলে আমি কি পাবো, ডি ফাই মানে কি একটা স্মল চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, তাকে ইন্টিগ্রেট করলে আমি পাবো টোটাল চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, অর্থাৎ 1/r ইন্টু ডেল্টা ফাই। তাহলে কিউ ইনডিউসড খেয়াল কর, কত টাইমে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে তার উপর ডিপেন্ড করে না, এই দুটো ভ্যালু দেখ, কত টাইমে কতটা ফ্লাক্স চেঞ্জ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, কত টাইমে কতটা ফ্লাক্স চেঞ্জ হচ্ছে তার উপর ডিপেন্ড করে, whereas চার্জ কিন্তু কত টাইমে কতটা ফ্লাক্স চেঞ্জ হচ্ছে তার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কার উপর, যে মোদ্দা কথা কতটা ফ্লাক্স চেঞ্জ হলো তার উপর, টাইমের এখানে কোনো ব্যাপার নেই, ঠিক আছে, টাইমের এখানে কোনো ব্যাপার নেই। তাহলে এখানে যদি আমরা সরাসরি হিসেব করি যে, আচ্ছা এখান থেকে আরো একটা জিনিস ইউজ করা যায় যে আমরা ই আর আই কে যদি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমরা ইনডিউসড পাওয়ারের এক্সপ্রেশনও পেয়ে যাব, ঠিক আছে। আমাদের আপাতত বার করতে হবে কি কিউ ইনডিউসড, তো কিউ ইনডিউসড ইকুয়ালস টু,
তাহলে আমাদের কত টাইমে চেঞ্জ হচ্ছে এটা তাহলে ইমমেটেরিয়াল, আমাদের টোটাল চেঞ্জ ইন ফ্লাক্সটা দেখতে হবে। তাহলে 1/r ইন্টু ডেল্টা ফাই। এবার এই চেঞ্জ ইন ফ্লাক্সটা কিভাবে হচ্ছে, দেখ ফ্লাক্স কার উপর ডিপেন্ডেন্ট, ফ্লাক্স আমরা অলরেডি দেখলাম যে বি এ কস থিটা, তাই তো, বি এ কস থিটা। তার মানে এখানে ফ্লাক্স চেঞ্জ কার কার জন্য হতে পারে, আইদার যদি বি চেঞ্জ হয়, অথবা যদি এ চেঞ্জ হয়, অথবা যদি থিটা চেঞ্জ হয়, তিনটের মধ্যে কোনো একটা চেঞ্জ হলেই ফ্লাক্স কিন্তু পাল্টাবে। তাহলে এখানে কে পাল্টাচ্ছে, এখানে দেখ ম্যাগনেটিক ফ্লাক্স, এখানে সরাসরি বলে দিচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স 2 ওয়েবার থেকে 10 ওয়েবারে পাল্টাচ্ছে। তো আমরা যদি হিসাব করি তাহলে রেজিস্ট্যান্স কত 2 ওহম, তাহলে 1/2, আর ফ্লাক্স কতটা চেঞ্জ হয়েছে 10 - 2, তার মানে কত হলো 8/2, তার মানে 4 কুলম। তাহলে এতটা হয়ে যাচ্ছে আমার ইনডিউসড চার্জ। ঠিক আছে, বোঝা গেল, একদম সহজ প্রশ্ন। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাই আমরা, নেক্সট কোশ্চেন বলছে ধর ম্যাগনেটিক ফ্লাক্স, এই ধরনের প্রশ্ন কিন্তু বেশ আসে পরীক্ষায়, যে ম্যাগনেটিক ফ্লাক্স বলে দিয়েছে এরকম। আচ্ছা, এখানে আরো এক ধরনের ভ্যারিয়েশন হতে পারে, এই যে ফ্লাক্সে যেরকম আমি বলছিলাম কিউ ইনডিউসড, এখানে আরো এক ধরনের ভ্যারিয়েশন হতে পারে। ধর তোকে এরকম বলা হলো, যে সাপোজ ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ভ্যারিং, সাপোজ ম্যাগনেটিক ফিল্ড is varying, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশন দিয়ে দিল। তাহলে আমরা কিভাবে বার করব, d∅/dt। দেখ আমাদের এই তিনটে বার করতে গেলে আইদার d∅ বার করতে হবে, d∅/dt বার করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি সিম্পলি d∅/dt দেখি, তাহলে ইকুয়ালস টু কি লিখবো, তাহলে ddt অফ বি এ কস থিটা। এবার এই কনসেপ্টটা বুঝে নি, যে এই তিনটের মধ্যে কে পাল্টাচ্ছে, যে পাল্টাচ্ছে তাকে শুধু টাইমের ভেতরে মানে ডিফারেন্সিয়েশনের ভেতরে রাখবো, বাকিটাকে বাইরে পাঠিয়ে দেবো। যদি ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করে তাহলে এ আর কস থিটাকে বাইরে রাখবো, দেন শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডের ওপর ডিফারেন্সিয়েশন হবে। যদি এটা টাইম ভ্যারিং ফাংশন হয়, অনেক সময় এরকমও বলতে পারে যে সিম্পল ম্যাগনেটিক ফিল্ড এত টেসলা ছিল, তারপরে এত টেসলা হলো, মানে ডিসক্রিট চেঞ্জ, মানে এরকম বললো না যে বি অ্যাজ আ ফাংশন অফ টাইম, এরকম না বলে, এটা দেওয়া থাকলে তো আমি সরাসরি এই জিনিসটা করব, বাট যদি সেটা না দেওয়া থাকে, সাপোজ বি ইনিশিয়াল অ্যান্ড বি ফাইনাল গিভেন, এই দুটো দেওয়া রয়েছে, তাহলে কি করব, তাহলে আমরা ডেল্টা বি ক্যালকুলেট করে নেব। তাহলে d∅/dt কি হয়ে যাবে, হয়ে যাবে সেক্ষেত্রে a cos থিটা ডেল্টা বি বাই ডেল্টা টি। ঠিক আছে, ডেল্টা বিটা কি লিখবো, ডেল্টা বিটা তখন লিখবো হচ্ছে গিয়ে বি ফাইনাল মাইনাস বি ইনিশিয়াল, ডেল্টা বি তখন লিখবো বি ফাইনাল মাইনাস বি ইনিশিয়াল। ঠিক আছে, আর টাইম কত টাইম ধরে চেঞ্জ হচ্ছে সেটা। এরিয়া যদি বলে একই রকম ভাবে এরিয়াটাকে ভেতরে রাখবো, বাকিগুলোকে বাইরে রাখবো। যদি থিটা পাল্টায় থিটাটাকে ভেতরে রাখবো, বাকিগুলোকে বাইরে রাখবো। সিম্পল এই ওয়েতে যেরকমই বলুক না কেন, ওই তিনটে প্যারামিটারের মধ্যে যেটাকেই চেঞ্জ বলুক না কেন, আমরা এইভাবে কিন্তু d∅/dt ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে আয়। দেখ এখানে যেরকম ফ্লাক্স যেটা বলেছে সেটা অ্যাজ এ ফাংশন অফ টাইম দিয়ে দিয়েছে, এইভাবে পাল্টাচ্ছে। ঠিক আছে, তোকে কি বার করতে হবে, ইনডিউস ডিএমএফ ইন দ্য সার্কিট অ্যাট t = 0.2 সেকেন্ড। একদম সহজ প্রশ্ন। ঠিক আছে, তাহলে ইনডিউস ডিএমএফ কত হবে, ইনডিউস ডিএমএফ দেখ অপশনে যেহেতু মাইনাস রেখেছে, তো আমরাও মাইনাস রেখেই কাজ করব, আমরা ম্যাগনিটিউড বার করব না, মাইনাস d∅/dt। ঠিক আছে, তাহলে মাইনাস ddt অফ, ডিফারেন্সিয়েট কর এটাকে, ডিফারেন্সিয়েট করবো কাকে, 5t² - 4t + 1, এটাকে ডিফারেন্সিয়েট করব, কত আসবে। আচ্ছা, নাম্বার অফ টার্নস কিছু বলেছে না, নাম্বার অফ টার্নস কিছু বলেনি। যদি নাম্বার অফ টার্নস বলতো তাহলে ডেফিনেটলি আমি n একটা মাল্টিপ্লাই করতাম। ঠিক আছে, যদি বলতো n নাম্বার অফ টার্নস রয়েছে, তাহলে এই ফর্মুলাতেই আমরা কি করতাম, একটা n দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম। ঠিক আছে, যেখানে n স্ট্যান্ডস ফর নাম্বার অফ টার্নস, ঠিক আছে, নাম্বার অফ টার্নস অটোমেটিক্যালি মাল্টিপ্লাই হয়ে যেত, বাট এখানে কিছু বলেনি তাই অসুবিধা নেই। আচ্ছা, ডিফারেন্সিয়েট করলে কত আসবে, 5, তাহলে 5 × 10 -10t, মাইনাসে মাইনাসে +4, এটা তো 0 হয়ে যাবে। তাহলে এইটা এবার কত টাইমে, এটা t = 0.2 সেকেন্ডে, 0.2 বসিয়ে দিই এখানে, 0.2 বসলে এটা হয় -2 + 4, তাহলে হয়ে যাচ্ছে +2।
সরি, হ্যাঁ তাই তো হচ্ছে, -2 + 4 -10 × 0.2 + 4, তাহলে এখানে হচ্ছে -2 + 4, তাহলে +2 ভোল্ট, +2 ভোল্ট হয়ে যাচ্ছে আমার অ্যান্সার, +2 ভোল্ট হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ডান। নেক্সট কোশ্চেনে চলে যাই, সহজ প্রশ্ন এগুলো। নেক্সট কোশ্চেন দেখ, এই ধরনের গ্রাফের কনভার্সন কিন্তু আসতে পারে, যেখানে তোকে 5 ভার্সেস টি গ্রাফ বলে দিয়ে বলতে পারে যে ইনডিউস ডিএমএফ ভার্সেস টাইম গ্রাফ কোনটা হবে। ঠিক আছে, তো ম্যাগনেটিক ফ্লাক্স কিভাবে পাল্টাচ্ছে সেটা আমরা দেখছি। এই ধরনের যখনই তোকে গ্রাফ বলবে না, তখন তুই সাইন সবসময় নিবি, সাইন নিয়ে কাজ করবি। দেখ, তোর কাছে যদি ফাই অ্যাজ আ ফাংশন অফ টাইম এবং সেটা গ্রাফিক্যাল ফর্মে দেওয়া থাকে, ঠিক আছে, গ্রাফ দেওয়া থাকে, তাহলে কি করবি? সবসময় তুই একটা রিলেশন মাথায় রাখবি ফ্যারাডেজ ল থেকে, বা ফ্যারাডেজ ল এবং লেন্স ল এর কম্বিনেশনে যে ইকুয়েশনটা পাস, ইনডিউস ডিএমএফ ইকুয়ালস টু -d∅/dt, এবং d∅/dt কি? এটা স্যার স্লোপ অফ ফাই ভার্সেস টি গ্রাফ, তার মানে নেগেটিভ স্লোপ অফ ফাই ভার্সেস টি গ্রাফ। বোঝা গেল কি? নেগেটিভ স্লোপ অফ ফাই ভার্সেস টি গ্রাফ। তাহলে ফাই ভার্সেস টি গ্রাফ যেটা দেওয়া আছে, তার তিনটে পার্ট আমি দেখতে পাচ্ছি। সাপোজ এটাকে বললাম ও পয়েন্ট, এটাকে এ পয়েন্ট, এটাকে বি পয়েন্ট, এটাকে সি পয়েন্ট। তো এই তিনটে পার্ট দেখতে পাচ্ছি, ও থেকে এ একটা পার্ট, এ থেকে বি একটা পার্ট, বি থেকে সি একটা পার্ট। এই তিনটে পার্টে আমায় দেখতে হবে কি স্লোপ কি আছে, এবং সেই স্লোপের মাইনাস দিতে হবে, স্লোপের আগে একটা নেগেটিভ সাইন বসে, তবে আমি পাবো ইনডিউসড ইএমএফ। ঠিক আছে, তাহলে এখানে আমি প্রত্যেকটা গ্রাফ, প্রত্যেকটা পার্ট অ্যানালিসিস করি। ও এ পার্টটায় দেখতে পাচ্ছি কি, ও এ পার্টটায় দেখতে পাচ্ছি যে একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে সেখানে অটোমেটিক্যালি স্লোপ কনস্ট্যান্ট হবে। স্ট্রেট লাইনের স্লোপ আমরা জানি কনস্ট্যান্ট হয়, স্ট্রেট লাইনের স্লোপ কনস্ট্যান্ট হয়। বাট এখানে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, স্লোপটা কি পজিটিভ না নেগেটিভ খেয়াল করে দেখ। এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয়, এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয়, তাহলে ডেফিনেটলি অ্যাঙ্গেলটা কিন্তু 90 থেকে ছোট অ্যাঙ্গেল, তাই না? 90 থেকে ছোট অ্যাঙ্গেল, আর 90 থেকে ছোট বা অ্যাকিউট অ্যাঙ্গেল হলে ট্যান থিটা মানে স্লোপ, স্লোপ মানে কি ভাই? ট্যান থিটা। তো স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে এটা হচ্ছে -ট্যান থিটা, অ্যাকচুয়ালি নেগেটিভ অফ ট্যান থিটা। তো এই অ্যাঙ্গেলটা যেহেতু অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে, সূক্ষ্ম কোণ, 90 থেকে ছোট, তাহলে ট্যান থিটা পজিটিভ, ট্যান থিটা পজিটিভ, এবং স্লোপ তাহলে কি হচ্ছে এখানে? পজিটিভ হচ্ছে, স্লোপ তাহলে পজিটিভ হচ্ছে। ঠিক আছে, স্লোপ পজিটিভ। তাহলে খেয়াল কর, স্লোপ পজিটিভ এবং কনস্ট্যান্ট, স্লোপ পজিটিভ এবং কনস্ট্যান্ট। তাহলে স্যার প্রথম এই ও এ পার্টের জন্য গ্রাফটা তো উপরের দিকে হবে, তার মানে এটা হবে না, ভুল হয়ে গেল এখানে। এই মাইনাসটাকে কে ধরবে? এই মাইনাসটাকে কে ধরবে? তার মানে আমার প্রথম পার্টে ও এ পার্টের জন্য যে ইনডিউস ডিএমএফটা আসবে, ও এ পার্টের জন্য যে ইনডিউস ডিএমএফ আসবে, সেটা কিরকম হবে? নেগেটিভ কনস্ট্যান্ট হবে, নেগেটিভ কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট ম্যাগনিটিউডের দিক থেকে তো কনস্ট্যান্ট হবেই, বাট এই যে মাইনাস সাইনটা আছে, এটার জন্য কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল, কারণ স্লোপটা নিজেই পজিটিভ, স্লোপটা নিজে পজিটিভ, তার আগে মাইনাস আছে, তার মানে নেগেটিভ হয়ে গেল। তাহলে ইনডিউস ডিএমএফটা নেগেটিভ হয়ে গেল। তাহলে প্রথম পার্টটা নেগেটিভ ইনডিউস ডিএমএফ কোথায় আছে? স্যার এইটাই আছে, এটাই তাহলে অপশন হবে। ডান। আর কোনোটায় তো দেখছি না, আর কোনোটায় দেখছি না। তুই বাকিগুলো জাজ করে নিতে পারিস। ধর যদি এ থেকে বি দেখিস, এ থেকে বি, এ বি পার্টটা দেখিস, এটাও একটা স্ট্রেট লাইন, এটাও একটা স্ট্রেট লাইন, বাট তার স্লোপটা কি? স্যার স্লোপ জিরো। কেন? স্যার এটা ফ্ল্যাট লাইন, ফ্ল্যাট লাইনের স্লোপ জিরো হয়, ফ্ল্যাট লাইনের স্লোপ জিরো হয়। স্লোপ জিরো মানে কি? তো এখানে দেখ ই ইকুয়ালস টু তাহলে -0, ভাই -0 কি হয়? জিরোই হয়, তাহলে ই ইকুয়ালস টু জিরো হবে। তাহলে দেখ ই ইকুয়ালস টু জিরো, এই দেখ ই এর কোনো আপ ডাউন ভ্যারিয়েশন নেই, এই দেখ এই পার্টটা জিরোই আছে, এই পার্টটা জিরোই আছে, কোনো আপ ডাউন ভ্যারিয়েশন নেই। আবার দেখ এই পার্টটা দেখ, অ্যাঙ্গেল কত এখানে? তুই বলবি স্যার অ্যাঙ্গেল হচ্ছে গ্রেটার দ্যান থিটা, সরি গ্রেটার দ্যান 90 ডিগ্রি। এখানে থিটাটা কত? গ্রেটার দ্যান 90 ডিগ্রি, তার মানে স্লোপ ইটসেলফ নেগেটিভ। আর এই পার্টের স্লোপ যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ, তার আগেও একটা মাইনাস আছে, তাহলে পজিটিভ হয়ে যাবে, তার মানে ইনডিউস ডিএমএফ এই পার্টের জন্য হবে পজিটিভ। দেখ পজিটিভ কনস্ট্যান্ট এইখানে, তার মানে অটোমেটিক্যালি অপশন 3। বোঝা গেল কিভাবে অ্যানালিসিস করতে হয়? একদম এই প্রসেসে তুই যদি অ্যানালিসিস করে নিস, তাহলে তুই ইজিলি 5 ভার্সেস টি গ্রাফ থেকে ই ভার্সেস টি গ্রাফ ইজিলি আঁকতে পারবি। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে এবার দেখ, একটা সলিনয়েডের কোশ্চেন বলছে, সেলফ ইন্ডাকটেন্সের কোশ্চেন বারবার আসে। তো সেলফ ইন্ডাকটেন্স কি করতে বলেছে? সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্স ব্যাপারটা কি? দেখ যখনই কোনো একটা কয়েলে, আমরা অলরেডি কি বললাম, কয়েল কি চায়? কয়েল চায় তার মধ্যে যাতে ফ্লাক্স চেঞ্জ না হয়।
তাই তো? যখনই ফ্লাক্স চেঞ্জ হবে তখন ও সেটাকে অপোজ করবে। অপোজ করার জন্য ও একটা কি করবে, ইনডিউসড ইএমএফ ক্রিয়েট করবে, এবং এমন ডিরেকশনে ইএমএফ কি করে, ইএমএফ একটা তড়িৎচালক বল যেটা একটা নির্দিষ্ট ডিরেকশনে কারেন্ট পাঠায়। তো ইএমএফ এর ডিরেকশন বা কারেন্ট পাঠানোর ডিরেকশন এমনই হবে যাতে সে এই ফ্লাক্সের চেঞ্জটাকে অপোজ করতে পারে। তো ভাব, আমি একটা সলিনয়েড নিয়েছি, সেই সলিনয়েডে একটা কারেন্ট ফ্লো করাচ্ছি কোন একটা সোর্স থেকে, ঠিক আছে? তো আমি যদি এই কারেন্টটাকে হুট করে সুইচ অন করে দিই, তাহলে কারেন্টটা কি হবে, ধীরে 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 বাড়তে থাকবে, কারেন্টটা হুট করে বেড়ে যেতে থাকবে। কিন্তু কারেন্ট বাড়ার সাথে সাথে এই সলিনয়েডের মধ্যে দিয়েও তো কারেন্ট বাড়ছে। তার জন্য সলিনয়েডের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড, সলিনয়েডের মধ্যে আমরা জানি সলিনয়েডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, μ0 Ni। তো সলিনয়েডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডও বাড়ছে আস্তে আস্তে, যত কারেন্ট ফ্লো হবে সলিনয়েডের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড বাড়তে থাকবে। এবং এই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডকে অপোজ করার জন্য, এই যে ম্যাগনেটিক ফিল্ডের যে ইনক্রিমেন্ট, তার জন্য কি হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স পাল্টাচ্ছে। ভাই, সলিনয়েডের একটা কয়েলের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে, সলিনয়েডের একটা কয়েলের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে, তুই বলিস সলিনয়েডের একটা কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স হবে, সেটা হচ্ছে বি ইন্টু সলিনয়েডের ক্রস সেকশন এরিয়া, ঠিক আছে? তো এটাকে অপোজ করা আছে, এটার ভ্যালু কত হবে, বলি স্যার μ0 Ni ইন্টু এ। μ0 Ni হচ্ছে সলিনয়েডের ভেতরে ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া, ক্রস সেকশন এরিয়া অফ দ্য সলিনয়েড। তাহলে যদি এটাকে আমি এইভাবে লিখি, μ0 N/μ0 N/L, অর্থাৎ লেন্থ অফ সলিনয়েড, আর ওপরে হচ্ছে নাম্বার অফ টার্নস, কারণ স্মল এন ইকুয়ালস টু কি, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, স্মল এন ইকুয়ালস টু নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, আই। এবার দেখ, এই যে ফ্লাক্সটা, এটা তো একটা টার্নের জন্য, যদি এন খানা টার্ন হয় তাহলে টোটাল ফ্লাক্স কত হচ্ছে, টোটাল ফ্লাক্স হচ্ছে μ0 N, একটা এন দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, সিম্পল প্রথম যে ভ্যালুটা তাকে এন দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তো N²Ia/L হয়ে গেল। তাহলে এই ফ্লাক্সটা সলিনয়েডের মধ্যে দিয়ে পাস করছে। এবার যত আস্তে আস্তে জিরো থেকে আই ভ্যালু অব্দি কারেন্ট ইনক্রিজ হবে, এই কারেন্টের ভ্যালুটা যত ইনক্রিজ হবে তত এই ফ্লাক্সটাও পাল্টাবে। এই ফ্লাক্সটা পাল্টালে সেটাকে অপোজ করার জন্য এই কয়েলটা কি করবে, একটা ব্যাক ইএমএফ ক্রিয়েট করবে। ওর মধ্যে যে ইন্ডাকশনের জন্য যে ইএমএফটা তৈরি হবে, ইনডিউসড ইএমএফটা, তার ডিরেকশন হবে উল্টো দিকে, যাতে এই ফ্লাক্সের চেঞ্জটাকে অপোজ করতে পারে। কারণ ও ভাববে, ও মনে মনে ভাববে যে এই কারেন্টটাই হচ্ছে যত নষ্টের গোড়া, এই কারেন্টটাই যত নষ্টের গোড়া, এই কারেন্টটা বাড়ছে বলেই আমার ফ্লাক্স চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তো তাই, কারণ কারেন্ট বাড়ছে বলেই ফিল্ড বাড়ছে, ফিল্ড বাড়লে ফ্লাক্স বাড়ছে। তো ওই কারেন্টটাকে অপোজ করার চেষ্টা করবে, তার জন্য কারেন্ট কোন ব্যাটারিটা ফ্লো করাচ্ছে, এই ব্যাটারিটা, তার যে ডিরেকশন, তার অপোজিট ডিরেকশনে দেখ, কারণ এই দিকে ব্যাটারি হলে এই দিকেও একটা কারেন্ট দিতে পারে, যে কারেন্টটা এইটাকে অপোজ করবে। তাহলে ও অ্যাকচুয়ালি কি করবে, একটা ব্যাক ইএমএফ ক্রিয়েট করবে, এটাকে আমরা কি বলি, ব্যাক ইএমএফ, এটাকে আমরা কি বলি, ব্যাক ইএমএফ। এবং যে ধর্মের জন্য এই ব্যাক ইএমএফটা ক্রিয়েট হচ্ছে, সেই ধর্মটাকে বা সেই প্রপার্টিটাকে আমরা কি বলি, সেলফ ইন্ডাকটেন্স, ঠিক আছে? সেলফ ইন্ডাকটেন্স। এবং ঘটনাটাকে বলি সেলফ ইন্ডাকশন। তো সেলফ ইন্ডাকশন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাই ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই, তাই না? যত কারেন্ট বাড়ছে তত ম্যাগনেটিক ফ্লাক্স বাড়ছে, তাই তো? এই কারেন্টটা যত বাড়বে তত ম্যাগনেটিক ফ্লাক্স বাড়বে। তাহলে এখান থেকে আমরা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে পারি এল, এবং এলটাকেই আমরা বলবো কি, সেলফ ইন্ডাকটেন্স। এটাকেই বলবো কি, সেলফ ইন্ডাকটেন্স, ঠিক আছে? সেলফ ইন্ডাকটেন্স, বোঝা গেল একদম, সেলফ ইন্ডাকটেন্স। তাহলে খেয়াল কর, আমি যদি এল ইকুয়ালস টু সলিনয়েডের ক্ষেত্রে এল বার করতে চাই, সলিনয়েডের এল বার করতে চাই, তাহলে আমাকে ফাই বাই আই করতে হবে, এই আইটাকে ফাই এর নিচে নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখ, ফাই এর এক্সপ্রেশন আইটাকে যদি আমি নিচে নিয়ে আসি, তাহলে কি থাকছে পড়ে, এল ইকুয়ালস টু μ0 N² A/L, স্মল এল। স্মল এলটা হচ্ছে লেন্থ অফ সলিনয়েড, ক্যাপিটাল এল হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স অফ সলিনয়েড। এটাকে তুই আবার এইভাবেও লিখতে পারিস, পাই আর স্কয়ার, যদি বলে দেয় সলিনয়েডের ক্রস সেকশন রেডিয়াস আর, ক্রস সেকশন রেডিয়াস যদি আর বলে, তাহলে μ0 N² πr² / L, দ্যাটস ইট। তাহলে সলিনয়েডের এটা বেরিয়ে গেল, একদম সিম্পল, ব্যাস। দেখ কত সহজে আমি এটাকে ডিরাইভও করে দিলাম, কনসেপ্টও বুঝিয়ে দিলাম, ডিরাইভও করে, তোকেও কিন্তু এই জিনিসটা অ্যাডপ্ট করতে হবে, যদি কত কম সময় ব্যাপারটাকে পুরো গ্র্যাব করে নিতে পারছিস। লং সলিনয়েডের বলছে সেলফ ইন্ডাকটেন্স সেল, ইটস লেন্থ ইজ ডাবলড কিপিং টোটাল নাম্বার অফ টার্নস কনস্ট্যান্ট। এবার বলে দিয়েছে গিভেন কি আছে, গিভেন বলেছে টোটাল নাম্বার অফ টার্নস কনস্ট্যান্ট, সো n ইকুয়াল টু কনস্ট্যান্ট রাখলাম, এন্ড স্মল এল কে কি করা হয়েছে, ডাবল করা হয়েছে, তাহলে এল ড্যাশ ইকুয়ালস টু হয়ে গেছে 2l।
ঠিক আছে, ডাবল করা হয়েছে। তাহলে এল এর সঙ্গে এল কিভাবে রিলেটেড, বাকি আর কিচ্ছু চেঞ্জ করা হয়নি। তাহলে লেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল যখন এন কনস্ট্যান্ট আছে, এইটা মাথায় রাখবি, যখন এন কনস্ট্যান্ট তখন ইনভার্সলি প্রপোর্শনাল টু এল। তার মানে এল ড্যাশ কি হয়ে যাবে, এটা ডাবল হয়েছে তাহলে এটা হাফ হয়ে যাবে, তাহলে এটা হাফ হয়ে যাবে, সিম্পল এটা হাফ হয়ে যাবে, তাই তো। কনস্ট্যান্ট লেন্থ ইজ ডাবলড, তাহলে সিম্পল এটা হাফ হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে একটা ভ্যারিয়েশন দেয়, এখানে একটা ভ্যারিয়েশন দেয়, কি ভ্যারিয়েশন দেয় স্যার? ভ্যারিয়েশন এরকম দেয় যে লেন্থ ইজ ডাবলড, length is doubled keeping number of turns per unit length fixed। এইটার এবার বলতে হবে তোকে যে সেলফ ইন্ডাক্টেন্স কত হবে। পজ কর, পুরো অ্যান্সার কর, পজ কর, অ্যান্সার কর। হলো, দেখ লেন্থকে ডাবল করা আছে, তোর মনে হবে স্যার লেন্থকে ডাবল করা হলো আবার L/2 হবে না, হবে না। এখানে কোশ্চেন পড়তে ভুল হয়ে গেল। এখানে বলেছে কিপিং নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, সেটাকে কনস্ট্যান্ট রাখা হলো, অর্থাৎ স্মল এন কে কনস্ট্যান্ট রাখা হলো। তার মানে স্যার আগে তো আমাকে এই ফর্মুলাটাকে স্মল এন এর টার্মসে লিখতে হবে, স্মল এন এর টার্মসে তো আগে লিখতে হবে। তো এল ইকুয়াল টু মিউ নট ক্যাপিটাল এন এর জায়গায় আমি কি লিখতে পারি, দেখ স্মল এন ইকুয়ালস টু ক্যাপিটাল এন বাই লেন্থ, তাই তো। তাহলে ক্যাপিটাল এন ইকুয়ালস টু কি হয়ে যাবে, স্মল এন ইনটু লেন্থ, তাহলে স্মল এন ইনটু লেন্থ। এই স্মল এন কে কনস্ট্যান্ট রাখা হয়েছে, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ মানে স্মল এন, এইটাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে, তাহলে এইটার হোল স্কোয়ার ইনটু পাই আর স্কোয়ার। আরটাকেও ভ্যারি করাতে বলতে পারে, ঠিক আছে, কোনো ইয়ে নেই। তাহলে দেখ এখানে কি হয়ে যাচ্ছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে দেখ ওপরে এল স্কোয়ার, নিচে একটা এল, তাহলে কেটে যাচ্ছে। তাহলে এল প্রপোর্শনাল টু কার সঙ্গে, স্মল এল। খেলা কি পুরো ঘুরে গেল? হ্যাঁ স্যার, একদম ঘুরে গেল। ইনভার্সলি প্রপোর্শনাল ছিল, সেখানে ডিরেক্টলি প্রপোর্শনাল এলো, তাহলে এল ইকুয়ালস টু এখন এল ড্যাশ ইকুয়ালস টু হয়ে যাবে 2l, ঠিক আছে, কারণ লেন্থ ডাবল হয়েছে, লেন্থের সঙ্গে প্রপোর্শনাল, তাহলে সেলফ ইন্ডাক্টেন্সও ডাবল হয়ে যাবে। তাহলে কখন এল এর সঙ্গে প্রপোর্শনাল, কখন ইনভার্সলি প্রপোর্শনাল, এটা কিভাবে ঘুরে গেল? টোটাল নাম্বার অফ টার্নস যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ যদি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ স্মল এন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ। বোঝা গেল কি কনসেপ্টটা? এবং এই ছোট ছোট জিনিসগুলো মাথায় থাকে না বলেই কিন্তু আমাদের সিলি মিস্টেক হয়। তো এইগুলো একটু মাথায় রেখিস এবং কোশ্চেন তোর ইজিলি কিন্তু সলভ হয়ে যাবে, বিশেষ সমস্যা পেতে হবে না। চল আমরা আরেক ধরনের প্রশ্ন করি। এই ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, যেখানে আমাদের ভোল্টেজ ক্যালকুলেট করতে হয় বা কিছু, ঠিক আছে। দেখ এই ধরনের প্রশ্ন আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতেও করে থাকি, তাই না, যে এরকম ভাবে একটা কারেন্ট যাচ্ছে, তো হলো সার্কিটের দুটো পয়েন্টের মধ্যে কতটা ভোল্টেজ ডিফারেন্স কাজ করবে, কতটা ভোল্টেজ ডিফারেন্স কাজ করবে। তো কিভাবে হবে হিসাবটা, দেখ যদি আমরা সিম্পল ফার্স্টে ভাবি যে কোন একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কিভাবে হিসাব হয়। আমি এটা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারও দেখিয়েছিলাম যে আমার কারেন্ট সবসময় যায় হাই এন্ড থেকে লো এন্ডে, তার মানে রেজিস্ট্যান্সের যদি এই এন্ড থেকে এই এন্ডের দিকে কারেন্ট যায়, তার মানে এই এন্ডটা নিশ্চয়ই হাই এন্ড, এটা লো এন্ড। তো আমি যদি রেজিস্ট্যান্সের দিকে মানে অ্যালং দা কারেন্ট এইভাবে মুভ করি, এটা আমার মুভমেন্টের ডিরেকশন ইয়েলোটা, তো আমি যদি এইভাবে মুভ করি তাহলে আমি দেখতে পাচ্ছি কি আমি অ্যাকচুয়ালি হাই থেকে লোতে যাচ্ছি। তার মানে আমি ডেল্টা ভি কি লিখবো, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ডেল্টা ভি সেটা কত লিখবো, মাইনাস আই আর। ঠিক আছে, আমি যদি উল্টো দিকে যেতাম, সাপোজ আমি এই দিকে যাচ্ছি, তার মানে আমি অ্যাকচুয়ালি লো থেকে হাইতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি ডেল্টা ভি কত লিখতাম, দেখ আমি আলাদা আলাদা কালার লিখেছি, তাহলে আশা করি বুঝতে পারবি, গ্রিনটার জন্য গ্রিন, ইয়েলোটার জন্য ইয়েলো। তাহলে এটা কি হতো, লো থেকে হাই অর্থাৎ প্লাস হচ্ছে, মানে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। স্যার এটা তো গেল রেজিস্ট্যান্সের কথা। ইন্ডাক্টরে কি করবো, আমি যদি ইন্ডাক্টরের থ্রু হাঁটি তাহলে কি হবে, দেখ ইন্ডাক্টরকে আগে বুঝতে হবে যে ইন্ডাক্টর কি চাইছে। ইন্ডাক্টর হচ্ছে সবকিছুতেই লাইফে চাপ, ইন্ডাক্টরে দুনিয়ায় যাই হোক না কেন ও সেটাকে অপোজ করবে, ঠিক আছে। কারেন্ট বাড়লেও তাকে অপোজ করবে, কারেন্ট কমলেও তাকে অপোজ করবে। কেন? কারণ কারেন্ট বাড়লেও ফ্লাক্স চেঞ্জ হবে, ভাই কারেন্ট বাড়লে ম্যাগনেটিক ফিল্ড বাড়লে, ম্যাগনেটিক ফিল্ড বাড়লে ম্যাগনেটিক ফ্লাক্স পাল্টাবে, সে অপোজ করবে। কারেন্ট কমলে ম্যাগনেটিক ফ্লাক্স কমবে, সেটাকেও অপোজ করবে। কি সমস্যা লাইফে। তো ইন্ডাক্টর এভরি সিচুয়েশনে অপোজ করছে। তো আমাদের দেখতে হয় ফার্স্টে যে কারেন্ট এখানে বাড়ছে না কমছে, ঠিক আছে, এবং কোন ডিরেকশনে বাড়ছে না কমছে সেটা দেখতে হবে, ঠিক আছে। সবার আগে আমরা কারেন্টটাকে দেখি। কারেন্টের এক্সপ্রেশন টাইমের সঙ্গে এইভাবে পাল্টাচ্ছে। তাহলে গিভেন রয়েছে আমার কাছে যেটা
given I equals to t square plus 2, I equal to t square plus 2, ক্লিয়ার? তাহলে কারেন্ট বাড়ছে না কমছে কি করে বুঝবো? স্যার কারেন্টের রেট অফ চেঞ্জ দেখি, তাহলে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ডিআই ডিটি ইকুয়ালস টু 2t প্লাস c। তাহলে দেখতে পাচ্ছি এটা একটা পজিটিভ কোয়ান্টিটি এলো, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, কারণ টি এর ভ্যালু তুই যাই বসা না কেন, 1 2 0 1 2 যাই বসা না কেন, 0 বসলে তো 0, বাট 1 2 3 4 যাই বসা না কেন, এটা অলওয়েজ ইনক্রিজিং। সো ডিআইডিটি দেখ অলওয়েজ পজিটিভ, এখানে কোনো নেগেটিভের জায়গা নেই। ডিআইডিটি পজিটিভ মানে কি, কারেন্ট ইজ ইনক্রিজিং, কারেন্ট সার্কিটে কি হচ্ছে, কারেন্ট সার্কিটে বেড়ে চলেছে, কারেন্ট সার্কিটে বাড়ছে। এবার ভাব, এবার ভাব এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে এই ডিরেকশনে কারেন্ট এবং সেটা বাড়ছে, তাহলে ইন্ডাক্টর কি চাইবে, এই ইনক্রিজিং কারেন্টটাকে অপোজ করতে চাইবে, তাহলে ও অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্স কিভাবে ক্রিয়েট করবে, উল্টো দিকে, তাই না? দেখ এই ডিরেকশনের কারেন্ট বাড়ছিল, ভালো করে বোঝ, ভালো করে বোঝ, এই ডিরেকশনে মানে টুয়ার্ডস রাইট, এই ডিরেকশনে কারেন্ট বাড়ছে, ও সেটাকে অপোজ করার জন্য টুয়ার্ড লেফট একটা ব্যাটারি ক্রিয়েট করবে, মানে একটা ইনডিউসড ইএমএফ ক্রিয়েট করবে, ঠিক আছে? তাহলে আমি পেয়ে গেলাম ইন্ডাক্টরকে আমি এবার এই ব্যাটারিটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি, ইন্ডাক্টরকে আমি ব্যাটারিটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি, এবং এই ব্যাটারির ইএমএফ কত হবে, স্যার ইনডিউসড ইএমএফ এর ভ্যালু যা হয়, ইনডিউসড ইএমএফ এর ভ্যালু যায়, স্যার ইনডিউসড ইএমএফ এর ভ্যালু তো, ইনডিউসড ইএমএফ এর ভ্যালু তো হয় ডি ফাই বাই ডিটি। স্যার মাইনাসটা কোথায় গেল, আরে মাইনাসটা আমি এখানে নিয়ে নিয়েছি অলরেডি, এই যে ডিরেকশনটা দিলাম না মাথা খাটিয়ে, যে কারেন্ট এইদিকে বাড়ছে তাহলে ইন্ডাক্টর ওকে এইদিকে অপোজ করবে, এই যে ডিরেকশনটা মাথা খাটিয়ে নিলাম, এটার জন্যই ওই মাইনাস সাইনটা আসে। আইদার তুই মাইনাস সাইন নিয়ে ঝামেলা করতে পারিস, অথবা এইভাবে ভেবে নিয়ে মাইনাসটা কাটিয়ে দিতে পারিস। তুই ডিরেকশন যখন একবার বসিয়ে দিচ্ছিস তার মানে তুই অলরেডি মাইনাসের কাজ করে ফেলেছিস, এবার তোকে জাস্ট ভ্যালু নিয়ে গল্প করতে হবে। তাহলে ডি ফাই বাই ডিটি, এবার ফাই ইকুয়ালস টু কি হয় স্যার, এল আই, ফাই ইকুয়ালস টু এল আই সেলফ ইন্ডাকটেন্স ইনটু কারেন্ট। তাহলে এলটাকে যদি আমি বাইরে বার করে আনি, তাহলে ইনডিউস ডিএমএফ চলে আসছে এল ডিআইডিটি, বিকজ এল তো কনস্ট্যান্ট, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ছিল। তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স বা ইনডিউস ডিএমএফটা তৈরি হচ্ছে সেটা কত, এল ডিআইডিটি, যার ডিরেকশন কোন দিকে, ভালো কথা। তাহলে আমি এবার সার্কিটটাকে যদি আবার এইভাবে আঁকি, দেখ ভালো করে দেখ, এই হচ্ছে আমার রেজিস্ট্যান্স, তারপর ইন্ডাক্টরের জায়গায় সিম্পলি আমি একটা সেল দিয়ে দিলাম, কারণ ইন্ডাক্টর বেসিক্যালি একটা ইনডিউসড ইএমএফই তো ক্রিয়েট করছে, কোনো সমস্যা নেই, তার ডিরেকশন আমরা দিয়ে দিয়েছি, এবং আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে, এই হয়ে গেল সার্কিটটা কমপ্লিট। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। দেখ সিম্পলিফিকেশনটা কি তুই বুঝতে পারলি, একদম সহজ। আমি উল্টো কেসটাও বলে দিচ্ছি কি হবে। তাহলে কারেন্ট এইভাবে ফ্লো করছে, তো অ্যালং, তাহলে আমি যদি এ থেকে বি তে ট্রাভেল করি, আচ্ছা ভ্যালুগুলো লিখে দিই, ভ্যালু কত ছিল, এখানে ছিল 4 ওহম, এখানে ভ্যালু কত, এল ডিআইডিটি, তো ডিআইডিটি কত, স্যার ডিআইডিটি হচ্ছে 2t, 2t, এবার কত টাইমে আমাদের বার করতে বলেছে স্যার, 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে বার করতে বলেছে, তাহলে টি এর জায়গায় যদি 2 বসে, 2 ইন্টু 2 4 হয়ে যাবে, তাহলে এল ডিআইডিটির ভ্যালু কত চলে আসছে, এল এর ভ্যালু হচ্ছে 0.5 মানে হাফ, আর ডিআই বাই ডিটি সেটার ভ্যালু কত চলে আসছে, 2, টি এর জায়গায় 2 বসালাম, 2 ইন্টু 4, তাহলে এটা চলে এলো কত, 2 ভোল্ট, তার মানে এখানে আমি কত বসাবো, 2 ভোল্ট, তারপর এই রেজিস্ট্যান্সটা 3 ওহম, ব্যাস আমি জাস্ট এটাকে রিপ্লেস করে দিলাম, তাতে আমার কাজ বিরাট সুবিধা হয়ে যাবে। এবার আমি যদি এ থেকে বি অবধি হাঁটি, তাহলে কি লিখবো, ফার্স্টে লিখবো ভি এ, আমি যার এই দিকে যাচ্ছি, আমি এ থেকে বি এর দিকে যাচ্ছি, এ থেকে বি এর দিকে যাচ্ছি, তাহলে প্রথমে আমি অ্যালং দ্য কারেন্ট ফ্লো করছি, এটা তো কারেন্টের ডিরেকশন, অ্যালং দ্য কারেন্ট ফ্লো করছি, অ্যালং দ্য কারেন্ট ফ্লো করছি মানে মাইনাস, এই যে হাই থেকে লোতে যাচ্ছি, সো মাইনাস আই ইন্টু আর, কারেন্টের ভ্যালু কত, কারেন্টের ভ্যালু হচ্ছে, আচ্ছা টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে কারেন্টের ভ্যালু তো চাই, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে কারেন্টের ভ্যালুও চাই, তো এইখান থেকে আমি টি ইকুয়াল টু 2 সেকেন্ডে কারেন্টের ভ্যালু পেয়ে যাব, এখান থেকে আমি টি ইকুয়াল টু 2 সেকেন্ডে কারেন্টের ভ্যালু পেয়ে যাব, আই অ্যাট 2 সেকেন্ড ইকুয়ালস টু, এখানে 2 স্কোয়ার মানে 4 প্লাস 2 6 অ্যাম্পিয়ার, ঠিক আছে, কারেন্টের ভ্যালু পেয়ে গেলাম, তাহলে কারেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি 6 অ্যাম্পিয়ার, তাহলে আই ইন্টু আর 424, ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে মানে হাই থেকে লোতে যাচ্ছে, তাহলে মাইনাস হবে, কতটা হবে 2, তারপর আবার কারেন্ট কত ফ্লো হচ্ছে 6 অ্যাম্পিয়ার, তাহলে 6 ইন্টু 3 অ্যালং দ্য কারেন্টই যাচ্ছি, তাহলে মাইনাস কত হলো 6 ইন্টু 3 মানে 18 ইকুয়ালস টু, কোথায় পৌঁছালাম, বিতে, তাহলে ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু
18 2 20, 20 আর 24 44, 44 ভোল্টেজ। তো এই কনসেপ্টটা মাথায় ঢুকলো, কনসেপ্টটা মাথায় ঢুকেছে। আচ্ছা, যদি এই সেম সিচুয়েশনে বলতো যে কারেন্ট ডিক্রিজিং, সেম সিচুয়েশন বাট বলতো কারেন্ট ডিক্রিজিং, হতে পারে কারেন্ট ডিক্রিজিং, যদি কারেন্ট ডিক্রিজিং হতো, ইফ কারেন্ট ইজ ডিক্রিজিং, if I decreasing, কারেন্ট যদি ডিক্রিজিং হয় তাহলে কি হবে? স্যার কারেন্ট ডিক্রিজিং হলে তখন ইন্ডাক্টর চাইবে সেটাকে সাপোর্ট করতে। ভালো করে মাথায় রাখ, কারেন্ট যদি ইনক্রিজ হয় ইন্ডাক্টর সেটাকে অপোজ করবে, ঠিক আছে? যাতে কারেন্ট ধর বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, ইন্ডাকশন চাপ দিয়ে ওই কম 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 কমানোর চেষ্টা করবে। আর কারেন্ট ধর কমে যাচ্ছে তখন ইন্ডাক্টর তলা দিয়ে সাপোর্ট দেবে, কারেন্ট নেমে যাচ্ছে ইন্ডাক্টর তলা দিয়ে সাপোর্ট দেবে, এই ভাই কমিস না, ওট ওট আমি সাপোর্ট আছি ওট। ইন্ডাক্টর ওকে সাপোর্ট দিয়ে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে এই ডিরেকশনে কারেন্ট যদি কমে যায়, ধর এই সেম সার্কিটে বাই এনি চান্স কারেন্ট যদি কমতে থাকে, কারেন্ট ধর কমতে আছে, এই ডিরেকশনে কারেন্ট কমছে, তখনও কি করবে? এই কারেন্টটাকে বাড়িয়ে দেওয়ার জন্য ও কি করবে? ইন্ডাক্টর কি করবে? ইন্ডাক্টর তখন ইনডিউসড ইএমএফটাকে এই ডিরেকশনে ক্রিয়েট করবে যাতে এই ব্যাটারিও এই কারেন্টটাকে সাপোর্ট করে। বোঝা গেল? তাহলে ইনডিউসড ইএমএফ কি করবে? এই কারেন্টটাকে সাপোর্ট করার জন্য এই ডিরেকশনে তৈরি হবে, ব্যাস। বাকি অ্যানালিসিস তুই পারবি করতে। তোকে কাজ কি হবে? ইন্ডাক্টরকে একটা ব্যাটারিতে কনভার্ট করে দেওয়া, ব্যাস, দ্যাটস ইট। ইন্ডাক্টরকে যখনই তুই ব্যাটারিতে কনভার্ট করে দিবি তোর কাজ শেষ। বাকি তুই কেভিএল লাগা, আরামসে হয়ে যাবে। বোঝা গেল কনসেপ্টটা কিভাবে হবে? অনেক সময় যে আমি এখানে এই কোশ্চেনটা নিয়েছিলাম যেখানে আই টাইমের ফাংশন দেওয়া হয়েছে, হয়তো তোকে পরীক্ষা আরো সহজ দেবে, ডিরেক্টলি ডিআই বাই ডিটির ভ্যালু বলে দেবে, ডিরেক্টলি ডিআই বাই ডিটির ভ্যালু বলে দেবে, এবং সেটা আইদার পজিটিভ বলে দেবে অথবা নেগেটিভ বলে দেবে। সেটা দেখেই তুই বুঝতে পারবি যে কারেন্ট বাড়ছে না কমছে। পজিটিভ বলে দেওয়া মানে কারেন্ট বাড়ছে, নেগেটিভ বলে দেওয়া মানে কারেন্ট কমছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং এই টপিকগুলোর ওপর লাস্ট 6 ইয়ার্স এর ট্রেন্ডস বলছে এই টপিকগুলোর ওপরই কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে? এই টপিকগুলোরই উপরই কোশ্চেন আসছে। কাজে এই টপিকগুলো তুই তো পুরো ইন্ডাকশন চ্যাপ্টারটা ভালো করে পড়বি, এবং আমরা আবার পড়াবো, ঠিক আছে? আমরা আবার পড়াবো, ক্র্যাশ কোর্সের মধ্যে আবার পড়াবো, পুরো চ্যাপ্টারটাই পড়াবো, সমস্ত আরো অন্য কোশ্চেন্সও করাবো। বাট এই সিরিজে যেহেতু আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস নিয়ে ডিসকাস করছি, তাই জন্য লাস্ট 6 ইয়ার্সে যে যে টপিকগুলোর ওপর মেনলি কোশ্চেন্স এসছে আমরা সেই টপিকগুলোর ওপর ফোকাস করছি। তো সেই টপিকগুলোর ওপর কোশ্চেন্স এরকম ধরনের এসেছে এবং সেই কোশ্চেন্সগুলোই আমরা প্র্যাকটিস করলাম। আই হোপ ক্লাসটা বোঝা গেছে এবং একটা আইডিয়া পাওয়া গেছে যে কোন কোন টপিকগুলো আমাদের ভালো করে প্র্যাকটিসে রাখতে হবে। সব টপিকই করব, বাট কোনগুলো মেজরলি একটু বেশি প্র্যাকটিস করব, ঠিক আছে? তো অল দ্য বেস্ট, ভালো করে পড়তে থাক। আর যেরকম বললাম, যদি ক্র্যাশ কোর্সে কেউ জয়েন করতে চাস ডেফিনেটলি নাম্বারে যোগাযোগ করে জয়েন করতে পারিস। তাছাড়াও এই সিরিজটা ফলো কর, ডেফিনেটলি বেনিফিট দেবে। অল দ্য বেস্ট।